আশা করি সবাই ভালো আছো। তো আজকের ঘটনা হচ্ছে পেরেক চালানো তান্ত্রিকের লড়াই। তো এই ঘটনাটা যে আমার কাছে লিখেছো ঠিক সেইভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনাটা খুবই ইন্টারেস্টিং এবং ভয়ঙ্কর হতে যাচ্ছে, তো শেষ পর্যন্ত ঘটনাটা শুনবে। তো চলো শুরু করা যাক। রাত নামলেই কুলতলা গ্রামের বাতাস অন্যরকম হয়ে যায়। দিনের বেলা যে গ্রামটা একদম শান্ত, সন্ধ্যা নামতেই সেটার ভেতর যেন একটা অদৃশ্য চাপা ভয় ঢুকে পড়ে। গ্রামের শেষ মাথায় থাকা পুরনো শ্মশান আর বটগাছটার দিকে কেউ স্বেচ্ছায় যায় না, কারণ লোকমুখে একটা কথা প্রচলিত, ওখানে যাদের দেহ পোড়ানো হয় তাদের মধ্যে কিছু কিছু শেষ হয় না, শুধু বদলে যায়। এই গ্রামেরই এক তরুণ রফিক, যে কয়েক মাস আগে পর্যন্ত একদম স্বাভাবিক জীবনযাপন কাটাতো, হঠাৎ করে অদ্ভুত এক অসুখে ভুগতে শুরু করে। প্রথমে সাধারণ দুর্বলতা, তারপর অস্বাভাবিক পেট ব্যথা, এরপর ধীরে ধীরে তার শরীরে এমন কিছু পরিবর্তন আসতে থাকে যেটা কেউই ব্যাখ্যা করতে পারছিল না। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার নিজের অনুভূতি। রফিক মাঝে মাঝে স্পষ্ট শুনতে পেত তার পেটের ভেতর থেকে কেউ যেন খুব ধীরে, খুব গভীর গলায় কথা বলছে। সেই গলা কোনো মানুষের না, আবার কোনো প্রাণীরও না, একটা অচেনা উপস্থিতির মতো। এক রাতে অবস্থা এমন হলো যে রফিক নিজেই টের পেল তার শরীরের ভেতরে কিছু একটা পুরোপুরি জেগে উঠেছে। তার পেটের ভেতর থেকে পরিষ্কার শোনা গেল, এবার বের হব। সেই মুহূর্তে তার শরীর ঠান্ডা ঘামে ভিজে গেল, আর সে বুঝে গেল এটা কোনো চিকিৎসার বিষয় না। শেষ পর্যন্ত গ্রামের লোকজনের পরামর্শে সে গেল কালীপদ তান্ত্রিকের কাছে, যাকে সবাই পেরেক চালানো তান্ত্রিক বলে চিনত। কালীপদ ছিল ভয়ঙ্কর রকম শান্ত একজন মানুষ। তার চোখে এমন কোনো ধরনের গভীরতা ছিল যেন সে শুধু মানুষ না, মানুষের ভেতরের অদৃশ্য জিনিসগুলোকেও দেখতে পেত। রফিক তার কুঁড়ে ঘরে ঢুকতেই বাতাস ভারী হয়ে গেল। তান্ত্রিক কিছু না বলেই তার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, তোর শরীর এখন তোর না, তুই শুধু একটা বাসা যার ভেতরে ও থাকছে। রফিক তখন কাঁপা গলায় বলল, আমি বাঁচতে চাই। তান্ত্রিক কিছুক্ষণ চুপ থেকে বলল, বাঁচা সহজ না, যেটা তোর ভেতরে আছে সেটা সাধারণ প্রেত না, এটা বহু পুরনো এক বাধা আত্মা, যাকে বহু বছর আগে আটকে রাখা হয়েছিল। এখন সে আবার জেগে উঠেছে। সেই রাতেই শুরু হলো চূড়ান্ত লড়াই। তান্ত্রিক রফিককে নিয়ে গেল গ্রামের বাইরে, শ্মশানের ঠিক মাঝখানে। চারপাশে পোড়া কাঠের গন্ধ, শুকনো ছাইয়ার অদ্ভুত নিস্তব্ধতা। মাটিতে আঁকা হলো প্রাচীন তন্ত্রচিহ্ন, চারদিকে জ্বালানো হলো কালো কাপড়ে মোড়ানো মশাল, যেগুলোর আগুন স্বাভাবিকভাবে জ্বলছিল না। মনে হচ্ছিল যেন আলোটা বাতাস থেকে আসছে না, অন্য কোনো জায়গা থেকে টেনে আনা হচ্ছে। রফিককে বসানো হলো ঠিক মাঝখানে। তন্ত্রমন্ত্র শুরু করতেই বাতাস হঠাৎ থেমে গেল। এক মুহূর্তে পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল, এমনভাবে যেন পৃথিবীর শব্দ বন্ধ হয়ে গেছে। তারপর হঠাৎ রফিকের শরীর কেঁপে উঠল, তার চোখ খুলে গেল। কিন্তু সেই চোখ আর মানুষের চোখের মতো ছিল না, পুরোটা অন্ধকারে ভরা, যেন ভেতরে কোনো আলোই নেই। তার মুখ দিয়ে হঠাৎ একটা অচেনা ভারী কণ্ঠ বের হলো, আমাকে আটকাতে পারবি না। সেই শব্দটা শুনতেই চারপাশের গাছপালা কাঁপতে শুরু করলো। যদিও বাতাস ছিল না, মাটির নিচ থেকে অদ্ভুত আঘাতের শব্দ আসছিল, যেন কেউ ভেতর থেকে উঠতে চাচ্ছে। তান্ত্রিক বুঝে গেল এখন আর ফেরার পথ নেই। সে আরও শক্তভাবে মন্ত্র পড়তে লাগলো। তার কণ্ঠ এখন
স্বাভাবিক মানুষের মতো নেই, বরং যেন বহু পুরনো কোনো শক্তির প্রতিধ্বনি। হঠাৎ রফিকের শরীর ধীরে ধীরে মাটি থেকে উপরে উঠতে শুরু করলো। তার চারপাশে অন্ধকার ঘনীভূত হয়ে গেল, আর সেই অন্ধকারের ভেতর থেকে কিছু একটা ধীরে ধীরে বের হতে লাগলো। প্রথমে সেটা ছিল ধোঁয়ার মতো, তারপর ধোঁয়া থেকে ছায়ার মতো, আর তারপর সেটা একটা আকার ছিল। সেই আকারটা মানুষের মতো হলেও পুরোপুরি মানুষ না। তার শরীর বিকৃত, হাত লম্বা, আঙুল স্বাভাবিকভাবে বাঁকা, আর মুখটা যেন ভাঙা আয়নার মতো টুকরো টুকরো। তান্ত্রিক নিচু গলায় বলল, এটা একা না, বহু প্রেত একসাথে মিশে তৈরি হয়েছে। সেই সত্তা হঠাৎ হাসলো। সেই হাসি শোনার সাথে সাথে পুরো শ্মশানের বাতাস জমে গেল। আগুনগুলো একে একে নিভে যেতে লাগলো। অন্ধকার আরো গভীর হয়ে উঠল। তান্ত্রিক শেষ সিদ্ধান্ত নিল। সে নিজের হাত কেটে রক্ত মাটিতে ছিটিয়ে দিল এবং শেষ মন্ত্র শুরু করলো। পুরো শ্মশান কাঁপতে লাগলো, যেন মাটি নিজেই এই লড়াইয়ের অংশ হয়ে গেছে। অদৃশ্য শক্তিগুলো একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। বাতাস ভারী হয়ে উঠেছে, আর আশেপাশে চাপা চিৎকার শোনা যাচ্ছে। রফিকের শরীর তখন প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায়। ভেতরের সেই সত্তা শেষবারের মতো চিৎকার করে উঠল, আমি ফিরে আসব। একটা প্রচণ্ড শব্দ হলো, তারপর সবকিছু অন্ধকারে ডুবে গেল। যখন ধীরে ধীরে আলো ফিরে এলো, তখন শ্মশান আবার নিস্তব্ধ। রফিক মাটিতে অচেতন অবস্থায় পড়ে আছে। তার শ্বাস চলছে, কিন্তু সে খুব দুর্বল। তান্ত্রিক দাঁড়িয়ে আছে, তার শরীর কাঁপছে, চোখে ক্লান্তি আর অদ্ভুত শূন্যতা। সে বুঝে গেছে সে আজ রফিককে বাঁচাতে পেরেছে, কিন্তু এই লড়াই কোনো জয় না, এটা শুধু একটা সাময়িক বন্ধ। কারণ যেটা একবার জেগে ওঠে সে পুরোপুরি কখনো হারায় না, শুধু সময়ের জন্য থেমে যায়। আর সেই থেমে যাওয়া জিনিসটাই একদিন আবার ফিরে আসবে, আর হয়তো তখন আর কোনো তান্ত্রিকও থাকবে না। তো এই ঘটনাটা এখানে শেষ করছি। কণ্ঠে ছিলাম আমি রাহুল। আর এরকম আরও ঘটনা শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যেন সবার আগে ঘটনাটা আপনার কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটি লাইক করে দিবে অবশ্যই, আর কমেন্টে জানাবেন মতামত।